আজকের দিন সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না সকালে। তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরো সুন্দর হয়ে উঠুক সবার জন্য। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বুধবার, পহেলা জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 15 মে 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছে আমি সারিকা তাবাসসুম। দর্শক, বলছিলাম আজ পহেলা জ্যৈষ্ঠ, মধু মাস তবে শুরু হয়ে গেল। বাজারে আসতে শুরু করেছে এরই মধ্যে রসালো ফল লিচু। দর্শক, আমরা সকাল সকাল একটু লিচুর বাজারের খবর নিয়ে আসবো। আমরা চলে যাব পাবনায়। পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন। শুভ সকাল, আপনি লিচুর বাজারেই দাঁড়িয়ে আছেন। পাবনায় এবার লিচুর উৎপাদন কেমন হয়েছে, কেনাবেচা কেমন চলছে? সারিকা, শুভ সকাল। আসলে পাবনায় গত 4-5 দিন হলো জ্যৈষ্ঠের যে রসালো ফল লিচু সেটি উঠতে শুরু করেছে। পাবনার ঈশ্বরদীকে বলা হয় লিচুর রাজধানী। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি, ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া যে লিচুর হাটটি রয়েছে, এটি উত্তরাঞ্চলের বলা যায় লিচুর অন্যতম একটি বড় হাট। আমরা সেই হাটে রয়েছি এবং আমরা একটু ঘুরে ফিরে একটু দর্শকদের দেখাবো এবং আজকে জানাবো যে আসলে লিচুর বাজারের বর্তমান পরিস্থিতি কি। আমি শুরুতেই একটু যদি জানাই যে পাবনা জেলায় এবছর লিচুর আবাদ হয়েছে 4721 হেক্টর জমিতে, এবং যেখানে পাবনা জেলা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 39,278 মেট্রিক টন লিচু। অর্থাৎ কৃষি বিভাগের যে তথ্য বলছে সেটি আসলে এবছরে লিচুর যে আবাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি থেকে আসলে কিছুটা কমে গেছে আবাদ। এবং এই বছর জানেন যে প্রচণ্ড তাপদাহ, প্রচণ্ড খরা, যে কারণে আসলে লিচুর উৎপাদন কিন্তু কমেছে এবং অনেক লিচু গুটি থাকতেই ঝরে গেছে এবং অনেকের কৃষক কিন্তু বিভিন্নভাবে সেদিকে পরিচর্যা করেও কিন্তু তারা সেই ঝরে পড়াটা রোধ করতে পারেনি। তবে কৃষি বিভাগের পরামর্শে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা পানির স্প্রে করে এবং কৃষকের পরামর্শ দিয়ে আসলে কিছু লিচুকে আসলে রক্ষা করা গেছে। এবং এই যে প্রথমে যে দেশি আটি, অর্থাৎ আটি যে লিচুটা রয়েছে সেই লিচুটার আর হয়েছে, সেই লিচুটাই এখন উঠেছে। এর পরবর্তীতে চায়না, বোম্বাই বা উন্নত যে লিচু আসবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কৃষকের কাছে। আমরা যদি একটু কথা বলি যে একটু বলবেন যে আসলে এবার লিচু আবাদ কেমন হয়েছে এবং ফলন কেমন? ফলন ভালো না, পোকাটে ঝড়িয়েতে রোদে সব পুড়িয়ে গেছে। দাম কেমন পাচ্ছে? 17, 18, 2000, 1800, 2000, 1800। আচ্ছা, শুনছিলেন একজন কৃষকের কথা যে আসলে এবছর লিচুর ফলন যেটি বলছে যে প্রচন্ড তাপদাহ গেছে, সেই তাপদাহ কিছুটা ঝরে পড়েছে এবং দাম যে কারণে একটু কম, লিচুর উৎপাদনও কম এবং লিচুর ফলনও খুব একটা ভালো হয়নি। আমরা আরেকটু দেখাই এই হাটের আওতাপাড়া যে হাটটি রয়েছে, প্রতিদিন ভোর থেকে তারা এখানে কৃষকরা লিচু নিয়ে আসেন এবং ঢাকা সহ বিভিন্ন জায়গার যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু লিচু এখান থেকে কিনে বিভিন্ন জায়গায় কিন্তু তারা নিয়ে যান। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক যারা পাইকার আছে তারা কিন্তু কৃষকের কাছ থেকে লিচু কিনছেন এবং তারা বিভিন্ন জায়গায় এটি নিয়ে যাচ্ছেন এবং তারা এখান থেকে ট্রাক যোগে বিভিন্ন জায়গায় চলে যায়। এবং আমরা একটু যদি একজন পাইকারের সাথে একটু কথা বলি যে আসলে এবছর আসলে আপনারা লিচু কিনছেন, আসলে কেমন লিচুর দাম এবং গত বছর হচ্ছে কেমন কমেছে দাম? গত বছরের চেয়ে অনেকটা কম আছে। কেমন দাম এবং কত কমেছে? তাও 50-60 টাকা সভাপতি কমে গেছে। কেন এটি কমেছে? বাজার যেরকম সেইভাবে শুনছিলেন আসলে পাইকারদের কথাও যে তারাও স্বীকার করেছেন যে আসলে লিচুর দাম এবার কমেছে। গত মৌসুমে যেটি ছিল 2,500 থেকে 3,000 টাকা, সেই 1000 লিচুর মূল্য সেটি এখন 1700-1800, সর্বোচ্চ ভালোটা আসলে 2000 টাকাতে বিক্রি হচ্ছে। তো প্রতিদিন ভোরে এই বাজার বসে এবং সকাল 9টার মধ্যে এই বাজার ভেঙে যায় এবং এখানকার লিচু সারা দেশে চলে যায়। তো সারিকা, এই হচ্ছে পাবনার লিচুর বাজার থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, পাবনা থেকে আমরা লিচুর বাজারের খবর জানছিলাম দীর্ঘদিন অনাবৃষ্টি, তাপ প্রবাহের ফলে লিচুর উৎপাদন, সেই সাথে লিচুর মানও কিন্তু আশানুর ভয় নেই, তাই লিচুর দামও পড়ছে তুলনামূলকভাবে একটু কম। দর্শক, এবার একটু আমরা পত্রিকায় চলে যাব, আপনাদের সাথে নিয়ে দেখে নেব আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। শুরু করছি সমকাল দিয়ে। সমকালের শুরুতেই যে শিরোনামটি পড়ছি,
বদলাচ্ছে ধর্ষণের সংজ্ঞা, প্রস্তাবে যুক্ত তৃতীয় লিঙ্গ। ছেলে শিশু যৌন নিপীড়নের শিকার হলে মামলা হবে শিশু আইন বা পেনাল কোডে। যৌতুক মামলায় আফসরফার ধারা যুক্ত করার প্রস্তাব। নতুন আইন হলে নারী ও শিশু নির্যাতন দমন আইন বিলুপ্ত হবে। কাটছাড় কমাতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। এনবিআর এর সঙ্গে বৈঠক, বাড়তে পারে মোবাইল ফোন ব্যবহারের খরচ। ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কর হার বাড়তে পারে। এমপিদের গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপ হতে পারে। সোমালিয়ায় জলদস্যুদের জিম্মি দশা থেকে 62 দিন পর মায়ের বুকে ফিরেছে নারী ছেঁড়া ধন। প্রিয়জনদের কাছে পেয়ে মুক্তির আনন্দে কাঁদছেন এক নাবিক। একটা ছবি এখানে দেখানো হয়েছে। দর্শক, আমরা চলে যাব প্রথম আলোতে। প্রথম আলোতে যে শিরোনামটি শুরুতেই চোখে পড়ছে, ঠেকানো যাচ্ছে না রিজার্ভের পতন। বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও রিজার্ভ কমিয়ে চলেছে। অর্থনীতিবিদেরা মনে করছেন বৈদেশিক মুদ্রার মজুদ আশঙ্কাজনক পর্যায়ে নেমেছে। চমক শুধু সহ অধিনায়ক তাসকিন। চমক দেয়াটা একটু কঠিনই ছিল নির্বাচকদের জন্য। চট্টগ্রামে 3 দিনের অনুশীলন ক্যাম্পের খেলোয়াড় তালিকা দিয়েই প্রধান নির্বাচকেরা বলে দিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ থেকে শুরু করে আসন্ন টি-20 বিশ্বকাপ পর্যন্ত এই ক্রিকেটারদের মধ্য থেকেই দল নির্বাচন করা হবে। আপনজনদের কাছে পেয়ে আপ্লুত এমভি আবদুল্লাহর নাবিকেরা। দর্শক, একই শিরোনাম আমরা সমকালেও দেখছিলাম। চলে যাব কালের কণ্ঠে, দেখে নেব কালের কণ্ঠের প্রধান শিরোনামগুলো। খাদ্যে ভেজাল ঠেকানোর উদ্যোগ নেই। পাউরুটি তৈরির উপাদান, কেক ও বিস্কুটে পটাশিয়াম ব্রোমেট। যেসব ক্ষতি হতে পারে, খাদ্যের সঙ্গে যদি ক্ষতিকর এসব পদার্থ মেশানো হয় তাহলে লিভার, কিডনি ধীরে ধীরে কার্যকারিতা হারাতে থাকে। এগুলো দীর্ঘদিন ধরে গ্রহণ করলে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হয় বলেছেন ডাক্তার লেরিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চেয়ারম্যান হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতাল। রাজস্ব বাড়াতে শক্ত পরিকল্পনা। নতুন করে কর অব্যাহতি নয়, কিছু পণ্যে 15% ভ্যাট আরোপ। সংসদ সদস্য ইজেড, ইপিজেড ও হাইটেক পার্কের গাড়িতে 25% শুল্ক আরোপ। ব্যবসায় সুখবর, কর্পোরেট কর 2.5% কমবে। দর্শক, চলে যাব দৈনিক ইত্তেফাকে। এই অনুভূতি ব্যক্ত করার ভাষা নেই, জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা স্বদেশে। দর্শক, এই শিরোনামটি আমরা প্রায় প্রত্যেকটি পত্রিকাতেই দেখছিলাম। নাবিকরা ফিরে এসেছে, তাই নিয়ে শিরোনাম করা হয়েছে। সামাজিক নিরাপত্তার আওতায় উপকারভোগী বাড়ছে। 8 লাখ কোটি টাকার বাজেট 6 জন সংসদে পেশ। আসছে অর্থ বছরে বাজেটে বাড়ানো হচ্ছে সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতা। এজন্য বাজেট বরাদ্দ বাড়ানো হচ্ছে। ঢাবিতে সবচেয়ে কম ক্লাস নেন সহকারী অধ্যাপকেরা। মনোবিজ্ঞান বিভাগের গবেষণা, শিক্ষকদের ক্লাসে পর্যাপ্ত সময় না দেয়া এবং পর্যাপ্ত পরিমাণ ক্লাস না নেওয়া যেন ঢাকা বিশ্ববিদ্যালয় এক ধরনের সংস্কৃতিতে পরিণত হয়েছে। সবশেষে আমরা বণিক বার্তা শিরোনামগুলো দেখে নেব। রফতানির ফোলানো ফাঁপানো তথ্য না অর্থ পাচার। অর্থবছরের প্রথম 6 মাসে ঘোষিত রফতানি ও অর্থপ্রাপ্তির পার্থক্য 31% বেশি। 4 বিভাগে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস। দেশে 4 বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী 24 ঘন্টা তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বিভাগটি 4টি হলো রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট। দর্শক, আবহাওয়া বার্তা নিয়ে জানছিলাম বণিক বার্তায়। আমরা একটু আবহাওয়া বার্তার পূর্বাভাস নিয়ে জেনে আসবো। আজকে সারাদিনটি পুরো জেলাগুলোতে কেমন কাটবে সেই পূর্বাভাসগুলো আমরা জানবো। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জেনে নেব। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.3 ও সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 37.4 ও সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস।
রংপুরে সর্বোচ্চ 37 ও সর্বনিম্ন 26.1 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ 35.5 ও সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ 36.4 ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে সর্বোচ্চ 35.4 ও সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ 36.2 ও সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ 35.1 এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 23.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে 38.4 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দর্শক, আমরা আয়োজনের শুরুতেই লিচুর বাজারের খবর জানছিলাম। এবার একটু আমরা আমের বাজারের খবর জেনে আসব। আমরা চলে যাব মেহেরপুরে। মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান। শুভ সকাল, আপনি মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন। আম তো বাজারে উঠতে শুরু করেছে, তো কেনা বেচা কেমন চলছে, আর সেই সাথে এবারের উৎপাদন কেমন হয়েছে আমের? শুভ সকাল শারিকা, আপনি যেমনটি বলছিলেন যে মেহেরপুরে কিন্তু যে রসনাবিলাস যে খাবার রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু আম, এবং এই আমের কবে বাজারে আসবে তার প্রতীক্ষায় থাকে এখানকার মানুষ, এবং বাইরের যারা আত্মীয় স্বজন রয়েছে তারাও কিন্তু প্রতীক্ষায় থাকে। এবং বিশেষ করে এই আম যখন বাজারে আসে তখন নিজেদের মধ্যে একটু ধুম পড়ে যায়। বিশেষ করে এই আম আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠানো এবং আত্মীয় স্বজনরা মেহেরপুরে বেড়াতে আসা সেইগুলো সেই শুরু হয়ে যায়, এবং সে দীর্ঘ যে প্রতীক্ষা সেই প্রতীক্ষা শেষ হয়ে যায়। গতকাল থেকে গুটি জাতের যে আমটি রয়েছে সেই আমটি বাজারে আসতে শুরু করেছে। আরেকটু বিষয় জানিয়ে রাখি যে মেহেরপুরে যে আরেকটি লোভনীয় খাবার রয়েছে যে আমের সাথে দই এবং চিড়া। এই সময় কিন্তু দই এবং চিড়া, বিশেষ করে চিড়া তৈরি করার একটু ধুম পড়ে যায়। তো সেই বিষয়টি এই মেহেরপুরে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং আজকে আমি এখন যে আমটি দেখাচ্ছি এটির নাম শরিখাস, এটি কিন্তু বাজারে আসতে শুরু করেছে, এবং এটি আম সংগ্রহ চাষি শুরু হবে। এবং মেহেরপুরের যে বিশ্ববিখ্যাত যে আমটি রয়েছে হিমসাগর, যেটি মেহেরপুরের চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। পাশাপাশি বাইরের যে ব্যবসায়ীরা রয়েছে তারাও কিন্তু এখানে ভিড় জমান। মেহেরপুর দেশ ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। সেই আমটি 25 তারিখে সংগ্রহ শুরু হবে। তারপরেই ল্যাংড়া জাতের যে আমটি রয়েছে সেটি শুরু হবে 2 জুন। তারপর পর্যায়ক্রমে ফজলি, আমরুপালি আম সংগ্রহ শুরু হবে। তা আপনি যেমনটি বলছিলেন যে আমের ফলনের বিষয়টি, এবার কিন্তু আমের ফলন খুবই কম ছিল। সেই মুকুল কিন্তু ফলতাপের পুড়ে গেছে এবং পর্যাপ্ত পরিমাণ ফলন হয়নি। তারপর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে এই আমে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিয়েছে। এবং রাশেদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আম ছাড়া জ্যৈষ্ঠ মাস যেন অসম্পূর্ণ। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে আম। আমরা মেহেরপুর থেকে সেই খবর জানছিলাম। এবারে কিউআই স্টিল নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ কিউআই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, আপনাদের আবারও একটু মনে করিয়ে দিতে চাই, আজ কিন্তু 15 মে। আজ একটি বিশেষ দিন। আজ আন্তর্জাতিক পরিবার দিবস। 1996 সাল থেকে এই দিনটি পরিবারের প্রতি গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধিতে পুরো বিশ্বব্যাপী প্রতি বছর পালিত হয়ে আসছে। আপনাদের সবাইকে আজ পরিবার দিবসের শুভেচ্ছা জানাই। এবারে আমরা চলে যাব আমাদের নিয়মিত আয়োজন জন্মদিনে। আমরা জেনে নেব আজকের এই দিনটিতে কোন কোন বিশিষ্ট ব্যক্তি জন্ম নিয়েছেন, তাদের শুভেচ্ছা জানাব। সেই সাথে তাদের কয়েকটি বিশেষ কাজ নিয়েও আমরা জেনে নেব। 1817 সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কনিষ্ঠ পুত্র। দেবেন্দ্রনাথ মাঘ উৎসব, নববর্ষ, দীক্ষা দিন ইত্যাদি উৎসব প্রবর্তন করেন।
1867 সালে তিনি বীরভূমের ভুবনডাঙ্গা নামে একটি বিশাল ভূখণ্ড ক্রয় করে আশ্রম স্থাপন করেন। এই আশ্রমেই আজকের বিখ্যাত শান্তিনিকেতন। 1859 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফরাসি পদার্থবিজ্ঞানী পিয়ের কুরি। তাকে আধুনিক পদার্থবিজ্ঞানের প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে গণ্য করা হয়। 1903 সালে তিনি তার স্ত্রী মারি কুরি ও ফরাসি পদার্থবিজ্ঞানী অরি বেক্করেলের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তেজস্ক্রিয়তা সংক্রান্ত গবেষণায় রেডিয়াম ও পোলোনিয়াম নামক দুইটি মৌলিক পদার্থ আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ তাদেরকে এই সম্মান প্রদান করা হয়। 1915 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অর্থনীতিবিদ পল অ্যান্থনি স্যামুয়েলসন। তাকে আধুনিক অর্থনৈতিক জনক বলা হয়। বিখ্যাত মার্কিন এই অর্থনীতিবিদ 1970 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। তিনি আমেরিকার শীর্ষ বিজ্ঞান সম্মান বলে বিবেচিত ন্যাশনাল মেডেল অফ সায়েন্সে ভূষিত হন। তার বই ফাউন্ডেশনস অফ ইকোনমিক অ্যানালাইসিস দিয়ে অর্থনীতির গাণিতিক ভিত্তিতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। 1967 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তাকে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হয়। অভিনয় জীবনে তিনি 70-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং 6টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য তাকে 2008 সালে ভারত সরকারের 4র্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। দর্শক, শুধু বিশিষ্ট জনই নয়, সেই সাথে আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আপনারা যারা সকাল 24-এর সাথে যুক্ত আছেন, আপনাদেরকে সকাল 24-এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনার দিনটি অনেক ভালো কাটুক এই কামনা করছি। এবারে সকাল সকাল একটু গান শুনলে মন্দ হয় না। দর্শক, আমরা মাঝে মাঝে চেষ্টা করি দেশের বিভিন্ন জেলার শিল্পীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবার, আপনাদের গান শোনাবার। আজও আমরা চলে যাব সুনামগঞ্জে। সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের একজন সঙ্গীত শিল্পী মাকসুদুর রহমান দীপু। দীপু, শুভ সকাল, কি গান শোনাবেন আমাদের? জি, শুভ সকাল। আমি গান শোনাচ্ছি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান গাই আমার মন রে বুঝাই। এই গান শুরু করুন। গান গাই আমার মনে রে বোঝাই, মন থাকে পাগল পারা। গান গাই আমার মনে রে বোঝাই, মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা। পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান আমার জপমালা, গানে খোলে প্রেমের তালা। গান আমার জপমালা, গানে খোলে প্রেমের তালা। প্রাণ বন্ধু চিকন কালা, অন্তরে দেই সারা। প্রাণ বন্ধু চিকন কালা, অন্তরে দেই সারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই
মনে গান ছাড়া। দীপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা গান শুনছিলাম, সেই সাথে আয়োজনের শুরুতেই মধু মাসের বিশেষ ফল আমলিচু নিয়েও আমরা জানছিলাম। এবার একটু ফুলের দিকে নজর দেব। নানা ফুলের সমারোহে রঙিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছে অনেকে। শিক্ষকরা বলছেন, সারা দেশে অনন্য পরিচয় বহন করছে ক্যাম্পাসের 4 শতাধিক প্রজাতির 35,000 গাছ। ছাতার মতো মেলে থাকা কৃষ্ণচূড়ার ডালপালা জুড়ে ফুলের অবারিত উচ্ছ্বাস। এক একটি শাখা যেন এক একটি সুবিন্যস্ত পুষ্পস্তবক। এমন চোখ জুড়ানো দৃশ্যের দেখা মিলবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। শুধু কৃষ্ণচূড়া নয়, সোনালু, রক্তজবা, গোলাপ, মাইক, গন্ধরাজ, গাঁদাসহ শতাধিক প্রজাতির ফুলের সৌরভে সুরভিত গোটা ক্যাম্পাস প্রাঙ্গণ। আছে কুরসি, বান্দরহুলা, লাল সোনাইল, কর্পূর, সুলতান চাপা, সিভিট, ঝুমকাভাদি, পালাম, উরিয়াম ও ইটুরিয়াম সহ অর্ধশত দুর্লভ ফুল, যাতে মুগ্ধ সবাই। ফুলটির নাম কুরচি, যেটা আমি আমার জীবনে অন্য কোথাও দেখিনি। অনেক ভালো লাগার বিষয় যে আমাদের ক্যাম্পাসে এরকম দুর্লভ প্রজাতির ফুল আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেটা আসলে খুবই মনোমুগ্ধকর, এবং আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে ক্যাম্পাসে ঘুরে বেড়াই, তখন আসলে খুবই ভালো লাগে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর পূর্ব গেট, বিজয় সড়ক, রাসেল চত্বর, ভিসি চত্বর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ডরমিটরি, ক্যাফেটেরিয়া আর ফুটবল খেলার মাঠের আনাচে কানাচে চোখে পড়ে রং বেরঙের ফুল। এর সাথে শীতল বাতাস দিতে ঠায় দাঁড়িয়ে আছে 4 শতাধিক নানান প্রজাতির গাছ। শিক্ষার্থীরা বলছেন, বিরবি ক্যাম্পাসে আসলে যে কেউ ভুলে যাবে তীব্র দাবদাহের কথা। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণচূড়া আছে, জারুল আছে, লাল সোনাইল ফুটেছে, সোনালু ফুটছে। সবুজ তো রংটা সবসময়ই থাকে, সেইখানে যদি মাঝখানে হলুদ রংটা আসে বা লাল রংটা আসে, সেটা দেখা যায় যে আমাদের আরও আকৃষ্ট করে। সন্ধ্যাবেলা যদি আপনি বের হন, এত সুন্দর ফুলের সুবাস, আর বিকেলে যে বাতাস, আপনি জাস্ট বলার বাইরে অন্য কোথাও আপনি পাবেন না রংপুরে। শিক্ষকরা বলছেন, একদিনে এমন আকর্ষণীয় হয়ে ওঠেনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টি। এর পেছনে রয়েছে অনেকের ত্যাগ আর শ্রম। বাংলাদেশে অনেক বিরল গাছ আছে যেগুলো আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রোপণ করেছি। হরিণার ফুল এসেছে, হরিণা ভীষণ রকম একটা ঔষধি গাছ। আমাদের এই ক্যাম্পাসে যে 4 শতাধিক প্রজাতির গাছ আমরা লাগিয়েছি, যতই দিন যাচ্ছে ততই নানান নতুন ফুল ফুটছে। এই ফুল আমাদের কাছে যেমন আনন্দের হয়ে উঠছে, তেমনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তাকে যে বলা হচ্ছে যে বৃক্ষের জাদুঘর, সেই বৃক্ষের জাদুঘর হিসেবেও দারুণভাবে তার প্রমাণ রেখে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের যে বৃক্ষরাজি, সেটি যেমন শোভাবর্ধন করছে, ছায়াবর্ধন করছে, একই সাথে এখানকার নানা রকম ফুল, নানা ঋতুর যে ফুলগুলো আছে, সেই ফুলগুলো কিন্তু আমাদেরকে খুব করে আনন্দিত করে, প্রাণিত করছে। রংপুর মহানগরীর পার্ক মোড় এলাকায় 2008 সালের 12 অক্টোবর 75 একর জমির উপর স্থাপিত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বর্তমানে 22টি বিভাগে অধ্যয়ন করছেন 7,000-এর বেশি শিক্ষার্থী। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। দর্শক, তবে এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন। সবাইকে শুভ সকাল।